আয়নাগর একটা নির্মম জায়গা, যেখানে নির্যাতন, এত বেশি নির্যাতন হতো মানুষের, সেটা কোনো মানবিকতার কাতারে পড়ে না। একের পর এক ছাত্র শিবিরের ভিন্নধর্মী কর্মসূচি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক কিছুদিন আগেই এই ছাত্র সংগঠনটিকে পতিত আওয়ামী সরকার আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রায় দেড় যুগের দুঃশাসন, গুম, খুন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার ছিল এই ছাত্র সংগঠন। ২৪শের গণ অভ্যুত্থানে তৎকালীন সরকার হঠাতেও মাঠে সরব ছিল ছাত্র শিবির। গত দেড় যুগে সরকার বিরোধী রাজনৈতিক সংগঠনসমূহের পাশাপাশি নির্মম নির্যাতন, জেল, খুন ও গুমের শিকার হয়েছিল এই সংগঠনের নেতাকর্মীরা। আর আয়নাঘরের মতো ভয়াবহ অমানবিক অত্যাচারের শিকারও হতে হয় তাদের। আর এই সকল অতীত দুঃশাসন নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করেছে শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুম কালচারাল ফেস্ট। আর এই ফেস্টে প্রতীকী আয়নাঘরটি নজর কেড়েছে সবার। আয়নাঘরের ভয়াবহ চিত্র ও সমসাময়িক বিষয় নিয়ে ২১ টেলিভিশনের এক সাক্ষাৎকারে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহি বিগত দেড় যুগের অমানবিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বললেন। এই আয়নাগরের তত্ত্বটা বিগত ফ্যাসিস্ট আমলে মূলত তারা প্রতিস্থাপন করেছে, এবং যারাই যখন সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছিল, দেশপ্রেমের জায়গা থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আমরা দেখেছি তাদেরকেই সরকার বন্দী করে আয়নাগরে রেখেছিল। যদিও সরকারের লম্বা একটি সময় আয়নাগর আসলে কোনো হদিশ পাওয়া যায়নি। যারাই গুম হতো একটা সময় হয়তো তাদের লাশ খুঁজে পেয়ে যেত, এবং অধিকাংশ পরিবারগুলো একটা সময় লাশও পেত না। ৫ই আগস্টে যখন হাসিনা সরকার পালিয়ে গেল, এরপরে মূলত এই আয়নাগরের যে সচিত্র আমরা সেটা দেখতে পেয়েছি, এবং অনেকে সেখান থেকে ফিরে এসেছে। তো ফিরে আসার পর তাদের যে বর্ণনা, সেই বর্ণনার আলোকে আসলে আয়নাগর একটা নির্মম জায়গা, যেখানে নির্যাতন, এত বেশি নির্যাতন হতো মানুষের, সেটা কোনো মানবিকতার কাতারে পড়ে না। সরকারের কাছে শিবিরের প্রত্যাশা তো দুঃখজনক হলেও সত্য, ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত ছাত্র শিবিরের যতজন গুম হয়েছে ৭ জন ভাইকে আমরা এখনও পাইনি, এবং ৫ই আগস্টের পরেও গুম কমিশনে সেখানে তথ্য দেওয়া হয়েছে। র্যাবের হেডকোয়ার্টারে গিয়ে আমরা সেটা জানিয়ে এসেছি, স্মারকলিপি দিয়ে এসেছি। তাদের পরিবারকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছে, তাদের পক্ষ থেকে অনেক দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সরকার এখনও সেটা সঠিক কোনো সংবাদ বা সঠিক কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না, তারা কি আদৌ বেঁচে আছে নাকি বেঁচে নেই। তো এভাবে করে আরও অনেক মায়ের বুক, বাবার বুক, অনেক পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত নিখোঁজ আছে। আমরা আহ্বান জানাতে চাই যে আয়নাগর তত্ত্বের মধ্য দিয়ে যে নির্যাতন করা হয়েছে, সরকার অ্যাটলিস্ট অন্তত সংবাদটা দিক। বিগত সরকারের আমলে নেতাকর্মীদের নামে মামলা নিষ্পত্তি নিয়েও ছিল শিবির সভাপতির আক্ষেপ। সামান্যতম কাউকে ছাত্র শিবির এই পরিচয় জানার পরে তাকে গ্রেপ্তার করা হতো, রিমান্ডে নির্যাতন করা হতো, এবং কারাগারের প্রকোষ্ঠে দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা আছে বছরের পর বছর জেল খেটেছে। তা আলহামদুলিল্লাহ ৫ই আগস্টের পর আমাদের যারা মামলায় জড়িত ছিলেন তারা বের হয়ে এসেছেন, তবে মামলাগুলোর এখন নিষ্পত্তি হয়নি। কিছু সংখ্যক মামলা প্রায়োরিটি বেস সরকার দেখেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি, বাট এখন অনেক বিশাল একটা সংখ্যার মামলা আছে। দেশ গড়ার ক্ষেত্রে শিবিরের ভূমিকা নিয়ে যা বললেন। ছাত্র রাজনীতি একটি গুণগত পরিবর্তন আমরা সকলের প্রত্যাশা করি, এবং ৫ই আগস্টের পর দুঃখজনক হলেও সত্য যে আপনি জানবেন আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে প্রায় 80% শিক্ষার্থী তারা ছাত্র রাজনীতি চায় না। তো ইসলামী ছাত্র শিবির এই চ্যালেঞ্জকে সামনে রেখেই আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালনা করছে। ভিন্ন দল ও ভিন্ন মতানুসারীদের বিরুদ্ধে পতিত আওয়ামী সরকারের দুঃশাসন নিয়ে দিলেন বিশদ বর্ণনা। ফ্যাসিস্ট হাসিনা যে একটি খারাপ শাসন সে কায়েম করেছিল, এবং যে শাসনের মধ্য দিয়ে আসলে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা হতো না, এক ধরনের গোলামির মতো করে ট্রিট করা হতো। ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যারাই তাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলতো অথবা ভিন্ন মত, ভিন্ন দল ছিল, তাদেরকে একটি নির্মমতার মধ্য দিয়ে যেতে হয়েছে। চলমান সংকট নিয়েও করলেন কঠোর সমালোচনা। একটা জায়গায় খুব দুর্বলতা ফিল হয় সরকার, ওনারা যে বিপ্লবের উপর দিয়ে সরকারে বসেছেন বা সরকার পরিচালনা করছে, এটা ওনারা ফিল করেন না। ওনাদের টোটাল কার্যক্রমটা খুবই গতানুগতিকভাবে মনে হয় আমাদের কাছে, এবং বেশ উদাসীনতা এবং ধীরগতি মনে হয়। ট্যাগিংয়ের রাজনীতি ও গুপ্তর শিবির কেন বলা হয় জানতে চাইলে প্রতিক্রিয়া জানিয়েছেন,
দেখুন বিগত সময়ে ছাত্র শিবির ট্যাগ দিয়ে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, হত্যা থেকে শুরু করে সকল কিছু তারা জায়েজ করে নিয়েছিল। তো এখনও সেই জিনিসটা অনেকে যখন তাদের নিজস্ব আদর্শকে প্রচার করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তখন আবার সেই পুরনো ট্যাগিং, এরপরে গুপ্ত অনেক কিছু। দেখেন আমাদেরকে যারা গুপ্ত বলে, আসলে এটা একটা হাস্যকর কথা, এবং আমি মনে করি তারা অন্ধ অথবা তারা বধির কিনা আমি এটা সন্দেহ করছি। পাশাপাশি এটা বলবো যে দেখুন আমাদের কার্যক্রমগুলো 5ই আগস্টের পরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আমরা কার্যক্রম করছি। আমরা আমাদের সদস্য সম্মেলন এই সোহরাওয়ার্দী উদ্যানে করেছি, আজকে এখানে ফেস্ট হচ্ছে, প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুখোমুখি আমরা হচ্ছি, মিট দ্য ব্রিলিয়ান্টস, এরপরে আস্ক নো শিবির, নো শিবির, এই প্রোগ্রামগুলো আয়োজন করছি। এরপরও যদি কেউ আমাদেরকে এই শব্দগুলি দিয়ে ট্যাগিং করার চেষ্টা করে, আমরা আসলে তাদেরকে বলার কিছু নাই। শিবিরের এত অর্থের যোগান ও যোগানদাতা নিয়েও দেন সাংগঠনিক তথ্য। আচ্ছা দেখুন, আমাদের এত টাকা পয়সা বিষয়টা তা না, আমরা আমাদের টাকা পয়সার ইউটিলাইজ করি। আমরা আমাদের যতটুকু অর্থ আছে সেটাকে ছাত্রদের জন্য, ছাত্রদের কল্যাণে এবং ছাত্র রাজনীতির যে নয়া স্বরূপ সেটার জন্য আসলে খরচ করি। এখন প্রশ্ন হলো টাকার উৎস কী? আমাদের সংবিধানে আপনি স্পষ্ট পাবেন, সেখানে উল্লেখ করা আছে যে আমরা জনশক্তিরা যারা আছি তারা তাদের প্রতিদিনের খরচের অথবা মাসের খরচের একটা অংশ যে যতটুকু তার সম্ভব ততটুকু সংগঠনে দান করেন। পাশাপাশি 1977 সাল থেকে আজকে 2025 সাল, এই লম্বা সময়ের মধ্যে যারা ছাত্র শিবির করেছে, যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, এরা বিভিন্ন প্রফেশনগুলোতে আছে, দেশে বিদেশে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো জায়গাগুলোতে আছে। তো তারা হচ্ছে ছাত্র শিবিরকে নিজেদের পক্ষ থেকে নিজেদের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে দান করে। সর্বশেষ শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচন ও ডাকসু নিয়ে জানালেন শিবিরের মতামত। ছাত্র রাজনীতির যদি আমরা নয়সুর প্রতিস্থাপন করতে চাই এবং ছাত্রদের প্রকৃত প্রতিনিধিদের কাছে তাদের দাবি দেওয়া উত্থাপন করতে চাই বা অধিকার আদায় করতে চাই, তাহলে ছাত্র সংসদ নির্বাচন খুবই অপরিহার্য। এবং আমরা প্রত্যাশা রাখবো যে ডাকসু যে নির্বাচন, সেখানে সকলের অংশগ্রহণ থাকবে, স্বতঃস্ফূর্ততা থাকবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন প্রশাসন অনুষ্ঠিত হবে প্রশাসনের মাধ্যমে, এবং তার মধ্য দিয়ে আশা করি ডাকসুর প্রতিনিধি শিক্ষার্থীরা বাছাই করবে। আগামীর বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী ও বিরোধী সংগঠনগুলোকেও দিয়েছেন শিবির সভাপতির বার্তা। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদেরকে ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে। তো তারা তাদের একাডেমিক এই পরিচয়টা ভুলে গিয়ে অনেক সময় রাজনীতিতে এত বেশি এঙ্গেজড হয়ে যায়, যেটা অনেক সময় তাদের শিক্ষা জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা শিক্ষার্থী এই মেসেজটা দিব যে তারা তাদের একাডেমিক জায়গাকে গুরুত্ব দিবে, পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন থাকবে, দেশের বিষয়ে সচেতন থাকবে, আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে সে বিষয়ে তারা সচেতন থাকবে, এবং যখনই দেশের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করার প্রয়োজন হবে তারা যেন তাদের জায়গা থেকে সেটা করে। আর যারা আমাদের বিরোধিতা করে, আসলে তাদের প্রতি অনুরোধ করবো, আমরা আসলে কাউকে শত্রু কখনোই মনে করি না। বিগত সময় ফ্যাসিস্টরা আমাদের উপর নির্যাতন করেছে এবং সেটা সম্মিলিতভাবে বাংলাদেশের মানুষই তাদেরকে প্রতিরোধ করেছে। তো শত্রু মনে করে যদি কেউ আমাদেরকে ট্রিট করতে চান, আসলে এটা ভুল পন্থা হবে। আসুন আমরা সকলে একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে জুলাই স্পিরিটকে ধারণ করে দেশকে গড়ে তুলি। হাজারো ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে এসেছে দ্বিতীয় স্বাধীনতা, পালিয়েছে স্বৈরাচার। বাংলাদেশের মানুষ আর গুম খুন দেখতে চায় না। তাই আগামীর বাংলাদেশ হোক শান্তির, সমৃদ্ধির বাংলাদেশ। এস এম মাইনুদ্দিন রিপন, একুশে টেলিভিশন।